না 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 ইন্সপেক্টর, আপনি ভুল করছেন। কোথাও কোনো ডাক্তারের দোকানে আগুন লাগলো, সেই কৈফিয়ত কি আমাদের দিতে হবে? দিলে ভালো করতেন, কারণ সোজা আঙুলে কি না উঠলে সেটা কি আর করতে হয়, সেটা বেশ ভালো করে জানেন। আমাকে হুমকি দিয়ে কথা বলবেন না। হুমকি দিচ্ছি না, পুজোর আগে পুরো যেমন ফর্দ দেয়, আমিও তেমনি আমার কাজের পদ্ধতিটা জানিয়ে রাখছি। আমরা পুরো ফর্দ দিয়ে কাজ করি না, তার হাতে মূল্য ধরে দিয়ে কাজ করায়। মূল্য নিয়ে কাজ করি না, আইনের শাস্ত্র বিধি মেনে পুজো করি। দয়া করে দক্ষিণাটা মেয়েদের মামান্য সরকার, সেই সরকারের চোখে আমরা এলাকার বিশিষ্ট নাগরিক। কোথাও কেন ডাক্তারের দোকানে কেন আগুন লাগলো, তার কৈফিয়ত কি আমাদের দিতে হবে? কারণ ডাক্তার বাবু আপনাদের দিকে অভিযোগের আঙুল তুলে থানায় ডায়েরি করেছে। আমিও তোমার দিকে আঙুল তুলে বলছি ইন্সপেক্টর, ওই সত্য ডাক্তারের মতো সৎ আদর্শবান মানুষের কেউ যেন সর্বনাশ না করে। বাবা স্যার, আমি একদিন ঠিক সেই জানোয়ারটার মুখোশ খুলে দেবো। সেই তদন্তের কাজে আমি একবার দামোদর বাবুর সঙ্গে কথা বলতে চাই। দামোদর বাবু বাড়ি নেই, ধান কাটার সময় হয়েছে বলে খামার বাড়িতে গেছেন। কবে ফিরবেন? বলা খুব মুশকিল, কয়েক লাখ টাকার ফসল, সেসব বিক্রি বাটা বিলি বন্দোবস্ত করে তবেই ফিরবে। তাহলে তো আমাকে বাধ্য হয়ে ওয়ারেন্ট বার করতে হবে। ওই কালিদাস, কাজটা বোধহয় ঠিক হবে না অফিসার। মনে রেখো, কদিন বাদে আমি এমএলএ হব। এখনকার এমএলএরা হয়তো পুলিশকে তাদের পাহারাদার বলেই মনে করেন, কিন্তু খাকি পোশাকের নিচে এখন এমন কিছু মানুষ আছে যারা তাদের দালাল না করে এই ডান্ডার চোটটা দেখিয়ে দিতে জানে। ওই 2 ফুটের ডান্ডা দিয়ে বেড়াল মারা যায়, বাঘ শিকার করা যায় না। এ যুগের বাঘ হলাম আমরা, নেতারা। বাঘ সিংহকেও মাঝে মাঝে সার্কাসের খাঁচায় বন্দী হয়ে নাচ দেখাতে হয়, আর সেখানে রিং মাস্টারের হাতে থাকে এই রকমই ডান্ডা, 2 ফুটের ডান্ডা। আয় কালিদাস, কামান লাগে। ওই হারাম জাদা ডাক্তারটার জন্যে ও শালা আমাকে ডান্ডা দেখানোর সাহস পেয়েছে। তুই এখনই সুরেন উকিলের কাছে যা, টাকার দাবিতে ওই শালা সোরের বাচ্চা ডাক্তারটার নামে একটা মামলা ঠুকে দিতে বল। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, কিন্তু ওই 2 দিনের পুলিশ অফিসারটাকেও একটু সাহেস্তা করতে হবে। 2 দিনের পুলিশ অফিসার হয়ে আমাদের আইন দেখাতে এসছে। দেখাতে দে, দেখাতে দে। একবার বিধানসভায় ভোটে জিতে গেলে আমরাই তো আইন মানাবো, আর সে দেশের আইনে লাইসেন্স পাবে তোলাবাজ, সাট্টাবাজ, বন্দুকবাজ আর এই ভরতদাস। কিন্তু তার আগে যে আপনাকে ভোটে জিততে হবে, আর ভোটে জিততে গেলে আমার সাহায্য নিতে হবে, আর আমার সঙ্গে হাত মেলাতে হবে। কিন্তু ভোটে জিততে হলে তোমার সাহায্য নিতে হবে। কেন? ভোটে জিততে হলে জনগণ চাই স্যার, জনগণ। যেখানে তারা তারা আপনার নামে এমন মিছিল করবে, আপনার মিটিং শুনতে যাবে হাজারে হাজারে, আর আপনার নামে এমনই স্লোগান দেবে যে আপনাকে হয়তো তারা দেবতা বলে ভাবতে শুরু করবে। কথাটা ঠিকই বলেছ, কিন্তু আজকাল বড় জনগণ সেনা হয়ে গেছে। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, তার জন্য আমি আছি। আমি জনগণ সাপ্লাই করে থাকি ওই কালো বাজারিতে। কালো বাজারি জনগণ? হ্যাঁ, এই বেকার সমস্যার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। আপনি আর আমার এই যে সংস্থাতে না লাখ লাখ বেকার এসেছে, আমার খাতাতে নাম লিখিয়েছে। ওই জনপ্রতি আপনি এখন যা চলছে 200 টাকা করে দেবেন, দেখবেন যত খুশি আপনি জনগণ পেয়ে যাবেন। আজকাল সত্যি সত্যি এসব হচ্ছে নাকি? কেন হবে না স্যার, কেন হবে না? এতদিন তো সরকার বলেছে চাকরি দেব, জল দেব, জমি দেব। এসব ভড়কি দিয়ে জনগণকে তাদের মিটিং মিছিলে নিয়ে গেছে।
কিন্তু এখন জনগণ কিন্তু আর বোকা নেই, এখন হয়েছে ফেলো করি মাখো তেল। বাহ, ধান্দাবাজির রাজনীতিটা তুমি বেশ ভালোই বোঝো দেখছি। তুমি আসলে মালটাকে বলো তো ভাইয়া। আমি কে? আর সেটাই তো আমি ঠিক করতে পারি না স্যার, আমি ঠিক করতে পারি না। মনে হয় আমি কখনো একটা বড় ডাক্তার ছিলাম, কখনো মনে হয় আমি বড় কোনো পুলিশ অফিসার ছিলাম, আবার কখনো কখনো মনে হয় আমি একজন নেতা ছিলাম, নেতা। কত বড় নেতা, আমার বাবার মতো। না স্যার, না 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 না, একদম লোকাল স্তরের নেতা, বন্ধ মাস্টার বন্ধ। আমি 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 কথায় কথায় বন্ধ ডাকতাম, আর বন্ধ দেখে সারা পশ্চিম বাংলাকে আমি স্তব্ধ করে দিতাম। অনেক ব্যাপারী তার আনাজে শুকিয়ে যেত তার ঝুড়িতে, অনেক বেকার ইন্টারভিউর দিনে সে কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারতো না, অনেক আসামি কিন্তু সেদিন তার জামিন হতো না, কিন্তু আমি বন্ধ কিছুতেই আমি তুলতাম না। তাহলে সেই বন্ধ মাস্টারি ছেড়ে এখন এইসব করছো কেন ভাইয়া? তারপর যে আমি হঠাৎ একদিন পাগল হয়ে গেলাম স্যার। এই তো সেদিন আমার ছেলেটা খেলতে গিয়ে পড়ে গেল, আর পড়ে যাওয়ার সাথে সাথে সে লিভারে আঘাত পেল। আঘাত পাওয়ার সাথে সাথে আমি গেলাম ওই ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু আমাকে বললো এখনই কলকাতায় নিয়ে যেতে হবে, আর কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন করতে হবে, অপারেশন না করলে কিন্তু আমার ছেলে বাঁচবে না। তাই তো আমি একটা গাড়ি ভাড়া করে নিয়ে স্লাইনের সুচ হাতে নিয়ে আমি ছুটলাম ওই কলকাতার দিকে। আমার গাড়ি যাচ্ছে ঠিক ওই হাইওয়ের উপরে দিয়ে, এই কলকাতার রওনা দিচ্ছি আমি। হঠাৎ যাচ্ছে হঠাৎ দেখি বর্ধমানের কাছে গিয়ে আমার গাড়িটা থমকে গেল। দেখলাম সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি গেট খুলে আমি গেলাম তাদের কাছে, বললাম কি হয়েছে ভাই, কি হয়েছে? তখন তারা বলল আপনি কি জানেন না যে ওই কলকাতাতে এক পুলিশ নাকি কোন নেত্রীর মাথাটাকে ফাটিয়ে দিয়েছে, আর তার জন্য তার কর্মী সমর্থকেরা একেবারে গোটা পশ্চিম বাংলাকে স্তব্ধ করে দিয়েছে। আমি তাদের অনেক হাতে পায়ে ধরলাম, আমাকে ছেড়ে দিন, আমার ছেলের খুব শরীর খারাপ, অপারেশন করাতে হবে না। তারা আমাকে কিছুতেই ছাড়লো না, কিছুতেই যেতে দিল না। তারপর গাড়ির মধ্যে ছেলেকে নিয়ে আমি সেখানেই থেকে গেলাম। তারপর সন্ধ্যের পরে যখন সব পথ উঠে গেল, তখন দেখছি আমার ছেলেটা ওই খোদা মেহেরবানের কাছে চলে গেছে। এই বন্ধ মাস্টারের বন্ধ শক্তিশালী হয়ে তার বুকেই বিঁধেছে। কি সব আমি কবি গপ্প শোনাচ্ছ? জানি স্যার, জানি আপনারা এইগুলোকে আজগবি বলে উড়িয়ে দেবেন, কিন্তু বসনিয়া, চেচেনিয়া, বুশ, সাদ্দাম এরা যখন বিনা কারণে 42 বার করে বন্ধ ডাকবে, তখন কোন মেহের আলীর ছেলের মায়ের কোল শূন্য হয়ে যাবে, এটা তারা কোনোদিন মনে রাখবে না। তাদের শুধু চিৎকার করে শুনতে পাওয়া যাবে চলছে, চলবে, চলছে, চলবে, চলছে, চলবে। পাগলটা যাই বলুক বাবা, ভোটে জিততে সভা হলে ওকে হাঁটাতে হবে। তার আগে তুই নিজে গিয়ে অফিসারটাকে জানিয়ে দিয়ে আয়, সে যেন কোনোদিন এই বাড়িতে পা রাখার না। না রাহুল, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। দেখো আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমানের কথা শুনলে আমার মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। ওসব নিয়ে তুই কিচ্ছু ভাবিস না রাহুল, এই বাড়িতে পুলিশ পাঠিয়ে কেউ হয়তো বদনাম দিয়ে বাবাকে ভোটে হারাতে চাইছে, কিন্তু আমি বেঁচে থাকতে বাবাকে কেউ কোনোদিন হারাতে পারবে না, কিচ্ছুতেই না। তুই ওসব নিয়ে মাথা ঘামাস না রাহুল, তুই বরং কিছুদিনের জন্য বৌমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়, হংকং কিংবা সিঙ্গাপুর। সিঙ্গাপুর নয় কাকা বাবু, এই মধুপুরি হলো আমার স্বর্গ। তাই তো
তাই তো সেদিন আমি আপনাকে কথা দিয়েছিলাম এই গ্রামের বাড়িতে বসেই আমি আপনার প্রাণ ভরে সেবা করব। তার আগে নিজের শরীরের যত্ন নিও বৌমা। শহর ছেড়ে গ্রামে এসেছো, একটু সাবধান হলে কখন কোন পথে কোন বিষ শরীরে ঢুকে যাবে কোন ডাক্তারই তার কোন কিনারা পাবে না। সাবধান, খুব সাবধান। দেখলে তো অযোধ্যা, দেখলে কাকা তোমাকে কতটা ভালোবাসেন দেখলে। আমি কোথায় ভাবছি কাকা বাবুর এই এত ভালোবাসার দাম আমি কি করে দেবো বলো তো? ভালোবাসা দিয়েই তো ভালোবাসার দাম মেটাতে হয় অযোধ্যা। ঠিক তাই, যেমন ভাবে তোমার ভালোবাসা আমাকে এক বাঁধ ভাঙা বন্যার উচ্ছল জলস্রোতের মতো ভাসিয়ে নিয়ে গেছে, তেমনি তেমনি তুমিও আমার এই চঞ্চল শরীরে কল্লোল ধারার স্রোত বয়ে দাও দাও রাহুল। দেব দেব অযোধ্যা, দেব। তোমার মন আমি সুখের কানায় কানায় ভরিয়ে দেব। অঘানে ধানের শীষের মতো দুলে উঠবে তোমার মন। তোমার প্রাণে আমি এনে দেব দক্ষিণা হাওয়া। আজ তোমাকে দারুণ দেখাচ্ছে। অনেকটা 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 যেন সেই নাটুরের বনলতা সেন। ঘরে তেলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। তাছাড়া চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। মুখ তার শ্রাবস্থির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর যে নামে খাল ভেঙে হারাইছে দিশা। দিশেহারা তোমাকে পেয়ে আমি দিশেহারা অযোধ্যা, দিশেহারা। তাই তো তোমাকে আমার বলতে ইচ্ছে করছে, সারা জীবন মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে। তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে। তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে পাগল হতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি তবু যে সাধ মেটে না। জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা। তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী। তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা। তুমি যে চাঁদের হাসি। বন্ধ করো, তোমরা গান বন্ধ করো। তোমরা জানো না এই বাড়িতে সুর নেই, শুধু শুধু অসুরের হুঙ্কার আছে। একে তো তাই তো এই বাড়িতে গান গাইতে নেই, তাই তো একদম কে কে ওই উপরের ঘরের তালা খুলে দিয়েছে? ও কি করে বাইরে এলো? কার্তিকা! তোর ঘরে খাবার নিয়ে গিয়েছিলাম, উনি হঠাৎ কে কে গৌরী? জানতে চেও না অচন্তা, জানতে চেও না। কলঙ্কের কালিটি আঁকা ওই মিথ্যের মূর্তিটা আমার চোখের সামনে এলে আমার স্বপ্নের পৃথিবীটা ভেঙে একেবারে চুরমার। প্লিজ জানতে চেও না ওকে। কার্তিক দা, ওনাকে তুমি এখান থেকে অন্ধকার ঘরে নিয়ে যাও। অন্ধকার। চলো চলো জেঠামশাই, চলো। আমি তোমার ঘরে খাবার রেখে এসেছি, খেয়ে নেবে, চলো। এক মিনিট কার্তিক দা, একটু দাঁড়াও।
আমাদের আমাদের ঘরে সেই লক্ষ্মী প্রতিমা। তুমি তুমি কে মা? আমি আমি যে বাড়ির বউ। ছেলের বউ? হ্যাঁ। না না, তা কি করে হবে? আমার রাহুল তো তোমার রাহুল যে এখন অনেক বড় হয়ে গেছে বাবা। ও যে আমাকে বিয়ে করেছে। তুমি সত্যি বলছো? আমার রাহুল বড় হয়ে গেছে, অথচ অথচ আমি কিছু বুঝতে পারলাম না। কেন 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 তুমি আমাকে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছো? কেন দিন রাত মাস বছর কোথা দিয়ে কেমন করে কেটে যায়, আমি যে কিচ্ছু বুঝতে পারি না। কোথায় কোথায় আমার রাহুল কোথায়? ওই তো একটু আগে এইখানে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল সেই তোমার রাহুল? না না, তা কিছুতে হতে পারে না। আমার রাহুল আমাকে থেকে চিৎকার করে উঠতে পারে না। ও যদি আমার রাহুল হতো, তাহলে তাহলে বাবা বাবা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়তো। পড়বে বাবা, পড়বে। তোমার রাহুল একদিন একদিন তোমার বুকের ওপর বাবা বলে ঝাঁপিয়ে পড়বে। শুধুমাত্র জানো বাবা, শুধুমাত্র ছলনার মৃত্যের মেঘ ওর মনের আকাশটাকে কালো করে রেখেছে। আমাদেরকে তো সেই অন্ধকারটা কাটাতে হবে। চলো চলো বাবা, চলো। তুমি আমার সাথে চলো চলো। না জানতে না, ওই শত্রুপুরীর নিয়ম ভেঙে ওকে তুমি বাইরে নিয়ে যেও না। কিন্তু আমাকে যা সব কথা জানতে হবে, আমাকে সব জানতে হবে। বাবা বাবা, ও বাবা, বলো না, কেন তুমি দিনের পর দিন ওই অন্ধকার ঘরটাই বন্দি থেকেছো? বলো, আজ আমাকে তুমি সব খুলে বলো। ওই রাক্ষসটা আমাকে বন্ধ করে রেখেছে। ওই ভরতাজ আমাকে রোজ রাতে ইনজেকশন নেই। ওই রাক্ষসটাই তো আমার বাবাকে খুন করেছে। বলছো বাবা তুমি? হ্যাঁ মা, হ্যাঁ, এই তো সেদিন আমার চোখের সামনে এইখানটায় বাবার লাশ পড়েছিল। রক্ত, চারিদিকে শুধু রক্ত। হবে বাবা, হবে। সমস্ত রক্তের হিসাব হবে, কিন্তু তার আগে আমাকে যে রাহুলকে সব কথা খুলে বলতে হবে। চলো চলো, তুমি আমার সঙ্গে চলো বাবা, চলো। ও মা, আমি যাকে তালা বন্ধ করে রেখেছি তাকে বাইরে নিয়ে এসে তুমি কিন্তু খুব অন্যায় করেছো। অন্যায় বোঝার মতো যথেষ্ট শিক্ষা আমার রয়েছে, কিন্তু আমার মনে হয় বয়সের ভারে আপনি সে কথা ভুলে গেছেন। আজ এই বয়সে এসে আমাকে কি তোমার কাছ থেকে শিক্ষা নিতে হবে? সেই শিক্ষা যদি আপনি আমার কাছে নিতে পারতেন কাকা বাবু, তাহলে আপনার বাকি জীবন, শুনুন কাকা বাবু, তাহলে আপনার বাকি জীবনটা সুখে থাকার গ্যারেন্টি আমি দিতাম। না হলে আপনার এই ঘরে আমি এমন আলো জ্বালবো যে আপনার সমস্ত ফিউজ উড়ে যাবে। দিনের পর দিন নিজের দাদাকে ইঞ্জেকশন দিয়ে পাগল সাজিয়ে একটা অন্ধকার ঘরে বন্দি রেখে এখনো নিজেকে মানুষ বলে পরিচয় দিচ্ছে। আপনার লজ্জা করে না কাকা বাবু? আমার কাকা বাবুর নামার একটা বাজে কথা বললে আমি কিন্তু নিজেকে সংযত রাখতে পারবো না। তুমি জানো না, শুধুমাত্র টাকা সম্পত্তির লোভে এই মানুষটা তোমার বাবাকে পাগল সাজিয়ে অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে। শোনো আমার কথা, এই মানুষটা যাকে তুমি দেবতা বলে বুঝে করো, সে কিন্তু আসলে দেবতা নয়, সে হচ্ছে একটা আস্ত দানব। চুপ করো। আজ আমি তোমার সব কথা বন্ধ করে দেবো। না, আজ আমি ওকে খুন করবো, খুন। তুই ছেড়ে দে, না হলে তুই কিন্তু আমার মরা কাকা,
দেখলে, দেখতে পেলে? এটাই হচ্ছে আমার কাকা। দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো যে মানুষটা কত মহান, যে মানুষটাকে একটু আগে তুমি এত অপমান করে কথা বললে, সেই আজ তোমার জীবন বাঁচালো, জীবন। যাও যাও, ওনার পায়ে হাত ধরে ক্ষমা চাও, না হলে কিন্তু এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। অন্ধকে আলো দেখানোর অপরাধে যেখানে শাস্তি পেতে হয়, সেখানে সেখানে আমিও থাকতে চাই না, আমি থাকতে চাই না। বেশ বেশ, আমি আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আমি না জেনে আপনাকে অনেক অন্যায় কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে মা, ক্ষমাই তো আমার একমাত্র ধর্ম। তাহলে তাহলে আপনার কাছে আমি আরো একটা জিনিস চাইবো কাকা বাবু। এই অন্ধকার ঘরে বন্দি রেখে এই মানুষটার আপনি সুস্থ করে তুলতে পারেননি। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা বাবু, মাত্র একদিন এই মানুষটাকে আমি আমার কাছে রাখতে চাই, মাত্র 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে দেখবেন মানুষটা একদম সুস্থ হয়ে গেছে, আর ইনজেকশন নিতে হচ্ছে। আপনিও তো তাই চান, তাই না কাকা বাবু? তা তো বটেই। আচ্ছা রাহুল, রাহুল, তোমার কোনো আপত্তি নেই তো? বল বল। কাকা যখন অনুমতি দিয়েছেন, তখন এটাই হচ্ছে বাড়ির শেষ। আর এই সত্য কথাটা বোঝানোর জন্যই আমি তোমার সাথে দুর্ব্যবহার করেছি। তাই আমাকে তুমি ক্ষমা করে দেওয়ার জন্য আই এম ভেরি সরি। বাবা শোনো না বাবা, চলো চলো, তুমি আমার সাথে চলো বাবা। রাহুল, জেঠামশার খাবারটা আমি তোমার ঘরে নিয়ে অপেক্ষা করছো জনতা। এরপর মনে হচ্ছে আর কোনোদিনও বড়বাবুর হাতে আর ইনজেকশনের দাগ পাওয়া যাবে না, ঠিক দাগ আছে। পাওয়া যাবে না। ওর ইনজেকশনটা বন্ধ করতে পারলেও এ বাড়িতে চিরকাল আমার রাজত্ব চলছে, চলবে। সময় ছাড়া কখনো তুমি মুখ খুলবে না, নইলে তোমার জীবনটাকে আমি একটা নরক করে তুলব। মাননীয় শ্বশুর মশাই, মুখ আমি খুলবো না, শুধুমাত্র নারীর 36 কলার একটা একটা করে নমুনা আমি আপনার সামনে পেশ করব। আর আপনিও এক পা করে ওই ওই মরণের দিকে এগিয়ে যাবেন। মরণ! রাহুলকে সব কথা খুলে বলবো, কেমন করে ভরদ্বাজ ওর নিজের বাবাকে খুন করেছে। না না বাবা না, এতদিন পর রাহুল বা পুলিশ কেউ তোমার কোনো কথা বিশ্বাস করবে না। তার জন্য চাই প্রমাণ, আর সেই প্রমাণ জোগাড় করবো আমি। পারবি না, পারবি না, সামান্য একটা মেয়ে হয়ে। কেন কেন পারবো না বাবা, আমি কেন পারবো না? সামান্য একটা মেয়ে হয়ে তো মহিষাসুরের বুকে ত্রিশূল বসিয়েছিল। তোমার ছেলে রাহুল হবে আমার সেই ত্রিশূল। তারপর এই মোহিনী নারীর মায়ার খেলায় শুরু হবে এক মজার যুদ্ধ। তারপর যুদ্ধের শেষে পতন হবে ওই মহিষাসুরের। তারপর তোমার ছেলে রাহুল বাবা বলে তোমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই আমি তোমাকে আজকে কথা দিলাম,